সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইট এই নতুন চ্যানেলে। নতুন এই চ্যানেলটি খোলা হলো মূলত বাংলাদেশ, আঞ্চলিক ভূ রাজনীতি, বাংলাদেশ, মিয়ানমার, চীন, ভারত, নেপাল, ভুটান, প্রকৃতপক্ষে এই অঞ্চলের ভূ রাজনীতি, অর্থনীতি, আমাদের সুবিধা অসুবিধা, করিডোর, বন্দর, সমুদ্র, পাহাড় পর্বত, ভূগোল, রাজনীতি, আমাদের সাথে বহির্বিশ্বের সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে গভীর বিশ্লেষণে আমরা যাওয়ার চেষ্টা করব এই চ্যানেলে। এই জন্যই এই চ্যানেলের যাত্রা। আমি আশা করি আমার যারা খুব সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই, বন্ধু, বোন এবং শুভাকাঙ্ক্ষী আছেন, তারা সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি আশা করি আপনাদের অনেক প্রশ্নের, আপনাদের অনেক জিজ্ঞাসার জবাব দিতে পারবে এবং এই অঞ্চলের, দক্ষিণ পূর্ব অঞ্চলের রাজনীতি, ভূপ্রকৃতি, আমাদের অর্থনীতি, এখানকার আন্তঃসম্পর্ক, এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সম্পর্ক, অনেক কিছু নিয়ে গভীর আলোচনা করব। যেভাবে টক উইথ সিরাজ নিয়ে আন্তর্জাতিক বিষয়ে আপনারা ভালোবেসেছেন আমাকে, যেমন ভালো লাগা পেয়েছেন, তেমনি এই চ্যানেলেও পাবেন আমি আশা করি। তো চলুন দর্শক, আজকে আমরা মূল আলোচনা যাই। আজকে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে চীন বাংলাদেশকে করিডোরের প্রস্তাব দিয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন চীন বাংলাদেশকে করিডোরের প্রস্তাব দিল? এখন বাংলাদেশ কি করবে? চীনকে কি করিডোর দেবে? যদি চীনকে করিডোর দেয় তাহলে আমরা কি পাবো? সর্বপ্রথম কিন্তু প্রশ্ন এটা যে আমরা কি পাবো। চীন আমাদের কাছ থেকে আসলে কি নিতে চায়, কেন সেই করিডোরটা চাচ্ছে? এর বিনিময়ে বলা হচ্ছে রোহিঙ্গা সংকটের সমাধান হবে। আসলে কি তাই? রোহিঙ্গা সংকটের সমাধান হতে হলে মিয়ানমারকে রাজি করাতে হবে, মিয়ানমারকে পথে আনতে হবে। চীন কি সেটা পারবে? মিয়ানমারের জান্তা সামরিক সরকারের উপরে চীনের কি সেই প্রভাব আছে? এখানে ভারত এবং আমেরিকা কোন পয়েন্টে খেলবে, অর্থাৎ তাদের ভূমিকা কি হবে? রাশিয়া ইজ এ গ্রেট ফ্যাক্টর, বিগ ফ্যাক্টর, তারা কি করবে? এপাশে জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, আরও আঞ্চলিক বা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের, আসিয়ানের, মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার অনেক স্বার্থ আছে। তারা কি করবে, তারা কি বলবে? সর্বোপরি কথা হচ্ছে, আমরা যদি চীনকে করিডোর দিই তাহলে আমাদের শিল্প, আমাদের কারখানা, আমাদের অর্থনীতি, আমাদের কর্মসংস্থান, এগুলোর কি আদৌ কোনো পরিবর্তন হবে? নাকি একটা রাস্তা দেব, সেই রাস্তাতে চীনা পণ্য যাবে, বাংলাদেশের বন্দরে আসবে, সেখান থেকে বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যাবে? আমরা কি তাই করব? নাকি বাংলাদেশকে একটা হাব হিসেবে গড়ে তোলার কার্যকর পদক্ষেপ নেব? আসলে আমরা কতদূর এগোতে পারবো? এরকম অনেক প্রশ্ন এখানে আছে। এই প্রশ্নের সব জবাব আজকে আমি দেব না, বা সব নিয়ে আলোচনা করলে এই ভিডিও হয়ে যাবে অনেক বড়। সে কারণে আজকে আমরা মূলত এই থিমে আজকের আলোচনা শেষ করব যে চীন বাংলাদেশের কাছে করিডোর চেয়েছে, আমরা করিডোর দিলে কি পাবো, অর্থাৎ বিনিময়ে আমরা কি পাবো, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এই আলোচনায় আমাদের অনেক কিছু চলে আসবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিষয়ে অন্তত 3 থেকে 4টি এপিসোড করব। আশা করি আপনারা এখান থেকে আমাদের এই যে চীন বাংলাদেশের সম্পর্ক, করিডোর, রোহিঙ্গা সংকট, মিয়ানমার, বাংলাদেশ, মিয়ানমার, চীন যে করিডোর, সেখানে আরও কোন কোন দেশ যুক্ত হতে পারে, আমরা কিভাবে লাভবান হতে পারে, আমাদের অর্থনৈতিক সম্ভাবনা কতটুকু, আমাদের সমুদ্রে যে সমস্ত তেল গ্যাসের সম্ভাবনা রয়েছে, সেখানে চীন আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, আমরা যদি চীনের সাথে এই করিডোরে চলে যাই ভারত কি বলবে। এবং আপনারা সবাই জানেন, আমি সবসময় বলি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলমান, এই যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু বিশ্ব পরিস্থিতি বদলে যাচ্ছে। এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় যাওয়ার দ্বার প্রান্তে। এই জায়গায় একটা বলয় আছে ইরান, রাশিয়া, চীন, ভিন্ন বলয়ে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো, কিন্তু সেখানেও আবার পশ্চিমা দেশগুলো আমেরিকার সাথে সরাসরি থাকছে না। পশ্চিমা, বিশেষ করে ইউরোপের অনেক দেশ, এমনকি কানাডা, চীনের সাথে নতুন করে সম্পর্ক বাড়াচ্ছে। তার মানে হচ্ছে বিশ্বের বহু দেশ চীনকে কেন্দ্র করে তাদের নিজেদের অর্থনৈতিক সুযোগ সুবিধা
তৈরি করে নেওয়ার চেষ্টা করছে, গড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরাও কি এইরকম একটা পথে ঢুকে যাচ্ছি কিনা এবং তাতে আমরা কতদূর লাভবান হব, এই সমস্ত নিয়ে আলোচনা হবে। তো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথম আলোচনা যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে চীন বাংলাদেশকে করিডোর দেওয়ার প্রস্তাব দিয়েছে। তার মানে হচ্ছে সহজ কথা, চীন বাংলাদেশের কাছে যে করিডোর চায় তার মানে তার ব্যক্তিগত অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য এই জায়গায় তার লাভ আছে, সেই কারণেই বাংলাদেশের কাছে করিডোর চেয়েছে। এটা হচ্ছে একেবারে সহজ কথা। এখন তারা যে করিডোর চাইলো, এই চাওয়ার বিপরীতে আমরা কি পাবো তার আগে একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড বলে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার 4 মাসের মাথায় সর্বপ্রথম বিদেশ সফর করবেন। এই সফরে তিনি প্রথমে ভারতে যাবেন নাকি চীনে যাবেন, এই রকমের একটা আলাপ আলোচনা টানাপোড়েনের ব্যাপার ছিল, নানামুখী জল্পনা কল্পনা ছিল। তারেক রহমান এখানে যে কাজটা করেছেন সেটা আপনারা সবাই জানেন, নতুন আলোচনা না, পুরনো আলোচনা, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা জানিয়ে মূল আলোচনায় যাব। তিনি ভারতেও না চীনেও না, দুই দিকই ব্যালেন্স করলেন। এটা গেল একটা কৌশলগত দিক। আর একটা দিক হচ্ছে যে মালয়েশিয়ায় যেহেতু আমাদের শ্রম বাজার রয়েছে, আমাদের জনশক্তি রপ্তানির বিরাট সুযোগ আছে এবং অলরেডি আমরা করেছি প্রচুর জনশক্তি রপ্তানি, সেখানে এখন বন্ধ ছিল, সেই দরজাটা খুলতে হবে। জনশক্তি রপ্তানি করলে কি দাঁড়াচ্ছে, আমাদের দেশের ভেতরে যেহেতু এত বিপুল সংখ্যক জনশক্তি কাজে লাগাতে পারছি না, সেই কারণে আমরা বাড়তি বা আমাদের এই মুহূর্তে যা দেশের প্রয়োজন তার বাইরে যে সমস্ত জনশক্তি রয়েছে বেকার বা কর্মসংস্থানহীন, তাদেরকে বিদেশে পাঠিয়ে যদি আমরা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারি রেমিটেন্স আয়ের মাধ্যমে, তাহলে সেটা হবে আমাদের জন্য বড় একটা ভালো দিক। সেই ভালো দিক উন্মোচন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর দিয়ে শুরু করলেন তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ায় সফরে গেলেন 21শে জুন। 21শে জুন সফরে গিয়ে সেখান থেকে 22শে জুন চীনের দালিয়ানে পৌঁছেছেন। তারপরে মূল সফর শুরু হলো আপনার 23শে জুন থেকে। 23শে জুন থেকে 26শে জুন এই সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারপর কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নেতা, তারপরে ক্ষমতাসীন দলের বা সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা নেতা, বহু ব্যক্তির সাথে ব্যক্তিগত বৈঠক করেছেন, দলগত বৈঠক করেছেন, চীনের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন, অনেক কিছু হয়েছে। এরপরে আসল কাজটা হয়েছে চীন সরকারের পক্ষ থেকে করিডোর দেওয়ার প্রস্তাবে। চীন কেন করিডোরটা চাই? চীনের ইউনান প্রদেশ একদম মিয়ানমারের সাথেই যুক্ত। ইউনান প্রদেশ, এই ইউনান প্রদেশের সাথে চীনের সমুদ্র সম্পর্ক নেই, বন্দরের ফ্যাসিলিটি, বন্দরের ব্যবস্থা নেই, বন্দরের সুযোগ সুবিধা নেই। চীন যেহেতু অনেক বড় দেশ, এই ইউনান প্রদেশের ভেতরেই কুনমিং, চীনের যে কুনমিং বলি, বাংলাদেশের লোকজন বেশিরভাগই চীনের কুনমিংয়ে যায়। কুনমিং থেকে যে যেখানে যাওয়ার পথ সে সেখানে যায়। কুনমিং বিমানবন্দর আছে। তো এই কুনমিংটা কিন্তু ইউনান প্রদেশে। আর আপনারা জানেন আমাদের পুরনো সাহিত্য ইতিহাস এর অনেক কিছুর সাথে কিন্তু ইউনানের সম্পর্ক আছে আমাদের বাংলাদেশের সাথে। বাংলাদেশ যেহেতু একসময় একদম মিয়ানমার পর্যন্ত ছিল, ভারতবর্ষ ছিল, তখন এই ইউনান প্রদেশের সাথে মিয়ানমারের একদম সীমান্ত। ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে যদি বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম বা কক্সবাজার এইদিকে টেকনাফ এদিকে আসে, তাহলে কিন্তু 18 থেকে 20 ঘন্টার পথ সম্ভবত পাড়ি দিয়ে একেবারে ট্রাক, লরি, এ সমস্ত সব কিছু পণ্য স্থলপথে চলে আসতে পারে। তার মানে চীন যে ইউনান প্রদেশের নিচেই ভিয়েতনাম, হ্যানয়, সেখানে সাগর ব্যবহার করতে হবে। সেখানে গেলে ওই সেই মালাক্কা প্রদ্বীপ, ওই সেই মালাক্কা প্রণালী ঘুরে আসার সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। তো সেই জায়গা থেকে চীন যদি মিয়ানমারের সাথে এই পথ দিয়ে বাংলাদেশকে যুক্ত করতে পারে, এই করিডোরটা পায়, তাহলে মালাক্কা প্রণালী কিন্তু এড়ানোর সুযোগ হয়। মালাক্কা প্রণালী কেন সংকট চীনের জন্য? মালাক্কা প্রণালী কেন এড়াতে চাই? হ্যাঁ, মালাক্কা প্রণালী একদম কমপ্লিটলি এড়াতে চায় না চীন, কিন্তু একটা বিকল্প রুট তৈরি করে রাখতে চাই, যাতে মালাক্কা প্রণালীতে কখনো সংকট তৈরি হলে যাতে এই রুটটা সহজেই ব্যবহার করতে পারে। এই রুটটা তো নিয়মিত থাকবেই, কিন্তু বাণিজ্যের যে চাপ মালাক্কা প্রণালীতে চীনের জন্য তার অনেকটা কমে যাবে, সেই চাপ খানিকটা কমে যাবে মিয়ানমার বাংলাদেশের সাথে যদি করিডোর প্রতিষ্ঠা করতে পারে। তখন চীন
তার ইউনান প্রদেশ বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত পণ্য মিয়ানমারের এই করিডোর দিয়ে আনবে, এনে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এই দিকে, মাতারবাড়ি এই দিকে পণ্যগুলো আনবে, সেখান থেকে জাহাজে লোড করে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা আফ্রিকা বা যেখানে যেখানে দিতে চাই দেবে। সাথে সাথে এই করিডোর দিয়ে বাংলাদেশে পণ্য আনা বা বাংলাদেশে যদি চীনের পণ্য উৎপাদিত হয়, তাহলে এখান থেকে ভারত, নেপাল, ভুটান আরও কোন কোন দেশে পাঠানো যায়, চীন, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, ওই সমস্ত দিকে পাঠানো যায় কিনা, সে সমস্ত বিষয়গুলো থেকে যাচ্ছে। তো চীন চীন যে কারণে এই করিডোর চেয়েছে, সেটি হচ্ছে তার বিশেষ করে ইউনান প্রদেশ থেকে যে সমস্ত পণ্য রপ্তানি করা যায় বা বহির্বিশ্ব থেকে যে সমস্ত পণ্য সহজে মালাক্কা প্রণালী বাদ দিয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমার হয়ে চীনে প্রবেশ করতে পারে এই করিডোর দিয়ে, এই ব্যবস্থা করার জন্য মূলত এই করিডোর চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই করিডোর দিলে আমাদের লাভটা কি, আমরা কি পাবো? সর্বপ্রথম কথা হচ্ছে, করিডোর মানে কিন্তু একটা রাস্তা না। আসলে এই করিডোর ব্যবহার করে বিশ্বের বহু দেশ অনেক লাভবান হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে। যেমন তুরস্ক ইউরোপের একটা সেতু বন্ধন, ইস্তাম্বুল মাঝখানে বসফরাস প্রণালী, এই পাশে আঙ্কারা, ইস্তাম্বুলের সাথে কিন্তু গ্রিস, ইউরোপ শুরু হয়ে গেল। এরপরে সিঙ্গাপুর কিন্তু তার বন্দর ব্যবহার করে বিশ্বের বহু দেশকে বন্দর ব্যবহার করতে দিয়ে একটা ট্রানজিট হাব হয়ে গেছে, এবং এই বন্দর ব্যবহার করার কারণে তার অর্থনৈতিক একটা বুম হয়েছে, তার অর্থনীতিতে বিরাট বড় রকমের একটা বিস্ফোরণ ঘটেছে, বিরাট উন্নয়ন এসেছে। সিঙ্গাপুর মূলত একটা ছোট্ট একটা দেশ, মূলত সমুদ্রে ঘেরা, এই বন্দর ব্যবহার করে সে আজকে বিরাট অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, উন্নত হয়েছে। আমরা আমাদের সমুদ্রকে, বঙ্গোপসাগরকে ব্যবহার করে চীনের সাথে যদি করিডোর দিয়ে মিয়ানমারের সাথে যদি আমরা যুক্ত হতে পারি, মিয়ানমারের মধ্য দিয়ে চীনের সাথে যুক্ত হতে পারি, তাহলে আমাদেরও যে সমস্ত পণ্য বন্দর দিয়ে বহু দূর ঘুরে কয়েকদিন সময় নিয়ে আমরা পৌঁছাতে পারি, সেই পণ্য কিন্তু কয়েক ঘন্টায় পৌঁছানো সম্ভব। আবার চীন থেকে পণ্য আনাও সম্ভব এইভাবে দ্রুত। সেক্ষেত্রে প্লেনে যে খরচ হয় বা জাহাজে যে সময় যায়, আমরা সড়ক পথে তার চেয়ে খুব সহজেই আনতে পারি। এই জায়গায় আমরা সড়কে শুধুমাত্র সড়ক পথ ব্যবহার করব নাকি রেল পথ ব্যবহার করব, অনেক কিছুর হিসাব নিকাশ আছে, সেটা সময়ের ব্যবধানে এই সমস্ত সব কিছু পরিষ্কার হবে। তবে এখানে মূল আলোচনা যেটা, আমরা চীনের কাছ থেকে এই করিডোর দিলে কি পাবো? আমরা প্রথমত যা পেতে পারি, এটা যদি শুধুমাত্র চীনকে করিডোর দিয়ে দিলাম এরকম একটা চুক্তি হয়, তাহলে আমরা খুব বেশি একটা লাভবান হতে পারবো না। চীনের সাথে এই চুক্তির সাথে আরও যুক্ত হওয়া উচিত তা হচ্ছে যে আমাদের এখানে চীন বিনিয়োগ করবে, আমাদের অবকাঠামো, বেশ কিছু বিদ্যুৎ, সমুদ্র বন্দর, নদী বন্দর, এই সমস্ত অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করবে। এছাড়া যে সমস্ত শিল্পাঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গায় তারা শিল্প কারখানা প্রতিষ্ঠা করবে, প্রযুক্তি স্থানান্তর করবে। এতে আমাদের কর্মসংস্থান বাড়বে, আমাদের দেশে বিভিন্ন রকমের শিল্প কারখানা গড়ে উঠবে। এখানে কাজ করে আমাদের লোকজন প্রশিক্ষিত হবে, ট্রেইনড আপ হয়ে উঠবে, আমাদের লোকজনের কর্মসংস্থান হবে। এখানে পণ্য উৎপাদন করলে আমাদের স্থানীয় বাজারে সে সমস্ত পণ্যের কিছু ব্যবহার হতে পারে, সহজেই আমরা পেতে পারি। আবার সেই সমস্ত পণ্য আমাদের এখান থেকে বিভিন্ন দেশে যেহেতু চীন রপ্তানি করবে, তখন আমাদের বিমানবন্দর বা সমুদ্র বন্দর ব্যবহার করবে। আলটিমেটলি তখন আমরা কিন্তু সেখান থেকে ভালো একটা ইনকাম পাবো, এগুলো হতে পারে। ফলে এই করিডোর যদি দেয়া হয়, তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বাংলাদেশের ক্ষতির কোনো সম্ভাবনা নেই, বরং অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ আছে। এখানে ভারত এবং আমেরিকা এই বিষয়টাকে কিভাবে দেখবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারত এবং আমেরিকা আসলে তারা কিভাবে দেখবে, সেই বিষয়টা আমাদের কূটনৈতিক উপায়ে ডিল করতে হবে, সেটা আমরা কূটনৈতিকভাবে দেখব। হ্যাঁ, চীন যেহেতু ভারতের একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সব দিক দিয়ে, সেই জায়গায় ভারত এই বিষয়টা হয়তো ইতিবাচকভাবে নাও দেখতে পারে। কিন্তু ইতিবাচকভাবে কেন দেখবে না? আমি আমার সুযোগ সুবিধা তো আমি চাইবই করতে। ভারতের সাথে আমাদের স্থলবন্দর নেই, বেনাপোল বন্দর রয়েছে,
সাতক্ষীরায় ভুমরা বন্দর রয়েছে, এর পাশে উত্তর অঞ্চলে রয়েছে, সে সমস্ত বন্দর তো আছেই। তার সাথে আমাদের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য সবই তো আছে। চীনের সাথেও হতে পারে, চীনও তো খুব কাছাকাছি একটা প্রতিবেশী দেশই বলা যায়। সেক্ষেত্রে আমরা চীনের সাথে বাণিজ্যিক আদার সম্পর্ক উন্নয়ন করতে গেলে ভারতের তো আপত্তি করার কোনো কারণই নেই। যদি আপত্তি করে তাহলে সেটা আমাদের সেই কূটনৈতিকভাবে ডিল করতে হবে। আমেরিকার সাথে আমাদের সম্পর্ক এখনই ছিন্ন করে ফেলতে বলছি বা কখনোই ছিন্ন করে ফেলতে বলছি আমরা, তা তো না। আমেরিকার সাথে সম্পর্ক থাকবে, ভারতের সাথে সম্পর্ক থাকবে, রাশিয়ার সাথে, চীনের সাথে, আফ্রিকার সাথে, ইউরোপের সবার সাথেই সম্পর্ক থাকবে। আমাদের দেখতে হবে যে আমরা যেহেতু একটা এখনো তৃতীয় বিশ্বের দেশ, সকল তৃতীয় বিশ্বের দেশ, আমরা এখনো লিস্ট ডেভেলপ কান্ট্রি, সেক্ষেত্রে বা তার চেয়েও কম, সেক্ষেত্রে আমাদের উন্নতি, আমাদের উন্নয়ন আমাদেরকেই করতে হবে, কেউ করে দেবে না। সেক্ষেত্রে আমাদের উন্নয়ন করতে গেলে যদি কেউ বাধা দিতে চায়, যদি কেউ নাখোশ হতে চায়, তাহলে তাদেরকে বলতে হবে, বাট তাদের এই বাধা, তাদের এই নাখোশ আমাদের সামনে সত্যিকার অর্থে কোনো বাধা হয়ে দাঁড়াবে, এটা কাম্য নয়, এটা উচিত নয়। আমাদের মতো করেই সিদ্ধান্ত নিতে হবে। কারোর সাথে শত্রুতা করার দরকার নেই, বাট আমরা অবশ্যই আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সামনে রেখে, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আমাদের সমস্ত সব কাজ করতে হবে। কারণ আমরা গরিব থাকলে তার সমস্যা আমরা ভোগ করব। আমরা যদি অর্থনৈতিকভাবে ধনী হই, লাভবান হই, তার সুবিধা আমরা পাবো। আমাদের এই দুঃখের ভাগিদারও কেউ হবে না, আমাদের এই অর্থনৈতিক লাভেরও সুবিধা বিশেষ কেউ নিয়ে যাবে না। ফলে আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমি সেই জায়গা থেকে বলবো যে এই চীনের সাথে অর্থনৈতিক করিডোর যদি আমাদের এটা হয়, তাহলে আমাদের নিজেদের শুধু আর্থিক সচ্ছলতায় আসবে না, আমরা প্রযুক্তিগতভাবে ডেভেলপ করতে পারবো। চীনের সাথে আমাদের সামরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, আমরা সেখান থেকে লাভবান হতে পারবো। আমাদের বন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর, বিমানবন্দর, রেল স্টেশন, এ সমস্ত সব কিছুরই একটা ডেভেলপমেন্ট ঘটতে পারে চীনের মাধ্যমে। চীন এখন বিশ্বের প্রধান অর্থনৈতিক এবং প্রযুক্তি শক্তি। সেই জায়গা থেকে আমরা তার সাথে যদি ঘনিষ্ঠ হই, সে একটা প্রত্যাশার কথা জানিয়েছে, তার করিডোর প্রয়োজন। তার করিডোর দিয়ে যদি তার লাভ হয় আর আমরা যদি ক্ষতিগ্রস্ত না হই, তাহলে তার লাভ যখনই হচ্ছে, তার প্রত্যাশা যখনই পূরণ হচ্ছে, তখন আমাদের চাওয়াও, আমাদের প্রত্যাশাও চীন পূরণ করবে, এটা স্বাভাবিক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোহিঙ্গা সংকটের মতো এত বড় একটা সংকট, এই সংকটও ইনশাল্লাহ এই চীনের সাথে সম্পর্ক উন্নয়ন এবং চীনের সাথে করিডোর স্থাপনের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে। এ নিয়ে বিস্তারিত আলোচনা পরে অন্য এপিসোডে করব। আমি আশা করছি পরপর 3-4টা এপিসোড শুধুমাত্র এই কেন্দ্রিক করব এই চ্যানেলে, তারপরে আপনাদের সাথে অন্য আলাপ করব। এখানে অর্থনীতি, রাজনীতি, একেবারে এ সমস্ত সব এবং আঞ্চলিক ভূ রাজনীতির একেবারে গভীর আলোচনাগুলো, পর্যালোচনাগুলো ইনশাল্লাহ আমি এখানে করার চেষ্টা করব। আশা করি আপনারা সবসময় সঙ্গে থেকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে এর সাথে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। তো আজকের আলোচনা খুব আর লম্বা করব না, আমি এখানে শেষ পর্যায়ে যে কথা বলতে চাই সেটি হচ্ছে এই, যে চীন যে প্রস্তাব দিয়েছে, আমাদেরকে এখন ভাবতেই হচ্ছে যে কেন আমরা এই প্রস্তাব গ্রহণ করব। এখন প্রস্তাব গ্রহণ করব কেন, এই আলোচনা যেহেতু আমরা এতক্ষণ লাভের দিকটা বলেছি, আশঙ্কার দিক কি? আশঙ্কার দিক হচ্ছে যখনই একটা করিডোর দেওয়া হয় তখন কিন্তু সেই আমাদের ভেতরে চীন ঢুকে পড়ছে, এটা স্বাভাবিক। তার মানে চীন আমাদের নিরাপত্তার জন্য কখনো কোনো হুমকি হয়ে দাঁড়াবে কিনা, সেটা একটা প্রশ্ন। আমরা আশা করি নিশ্চয়ই চীন আমাদের জন্য কোনো রকমের নিরাপত্তার কোনো হুমকির কারণ হবে বলে ভাবার কোনো কারণ আমি দেখি না। তারপরেও আমাদের সাথে চুক্তিতে তো থাকবেই নিশ্চয়ই, যে আমরা এই করতে পারবো, এই দেবো, এই পর্যন্ত চীনের লিমিট থাকবে, তার বাইরে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমরা কতটা দক্ষতার সাথে স্ট্রংলি আমরা এই চুক্তি করতে পারবো, তার উপরে আমাদের অনেক নিরাপত্তা, অনেক চ্যালেঞ্জ, অনেক প্রশ্ন, অনেক কিছু জবাব হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আশা করি বাংলাদেশের উন্নয়ন, উন্নতির স্বার্থে আঞ্চলিক ভূ রাজনীতির দিক লক্ষ্য রেখে এবং বিশেষ করে এই যে সম্ভাব্য পরিবর্তিত বিশ্ব, সেই বিশ্বের একটা গুরুত্বপূর্ণ শক্তি চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যা যা করা উচিত তা করা দরকার, এবং তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই করিডোর দেয়া উচিত, তাতে আমরা বিশেষভাবে লাভবান হব। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন? চীনকে আসলে আমরা যদি এই করিডোর দিই তাহলে আমরা লাভবান হচ্ছি কিনা, নাকি আমরা কোনো বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়ব যা আমাদের
জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কোনো ক্ষতির কোনো কারণ হবে? আপনারা কি মনে করেন? পাশাপাশি আমরা আর্থিকভাবে, বিশেষ করে শিল্প উন্নয়নের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো সুবিধা পাবো কিনা? সুপ্রিয় দর্শক, আপনারা মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ এই চ্যানেলের সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।